নির্বাচনে কোনো পোলিং এজেন্ট, কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট, ভলান্টিয়ার কিংবা নির্বাচনের দিন প্রার্থী গিয়ে গিয়ে সেন্টারগুলো ভিজিট করেও যে একটা আধিপত্য তৈরি করা হয়, আমার দিক থেকে কোনোটাই ছিল না। দর্শক, ঢাকা জার্নালের বিশেষ আয়োজনে আজকের পর্বে আমাদের সাথে আছেন আলোচিত ব্যক্তি মেঘলা আলম, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মাকড়া নিয়ে নির্বাচন করেছিলেন এবং পুরো নির্বাচন জুড়ে আলোচনায় ছিলেন। মেঘলা আলম, আপনাকে আমাদের অনুষ্ঠানের ঢাকা জার্নালের অনুষ্ঠানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই যাব যে নির্বাচনে আপনি কি শিখলেন, নির্বাচন থেকে আপনি কি শিক্ষা পেলেন? um, there are a lot of things to learn honestly. এবারের যে নির্বাচন হয়েছে সেখানে স্পেশালি আমি আমার ঢাকাকে আসলে নতুনভাবে চিনেছি। সাধারণত যেটা হয়, আমরা ঢাকার যে নারীরা, আমরা কিন্তু খুব একটা আসলে বাইরের পরিবেশে ঘুরতে বের হওয়া কিংবা ওই চায়ের আড্ডা দেওয়া কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া, এই ধরনের যে সামাজিকরণের অভিজ্ঞতাটা, এটা কিন্তু আসলে পাই না। সো দেখা গিয়েছে যে ভিকারুননিসার ছাত্রী হবার পরেও বা এই এলাকাতে সার্কিট হাউস রোডে বড় হবার পরেও অনেক সময় দেখা যায় যে একটু যদি গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে কয়েকটা গলি, তখন আর স্থির করতে পারি না যে কোন দিক থেকে যাব। হ্যাঁ, কারণ সত্যি যেটা যে নারীদের আমাদের সমাজে বাইরে বের হওয়া, মানুষের সাথে মেশা, এটার অভ্যাস খুব কম। তো নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেই মেন্টাল এবং সোশ্যাল বাউন্ডারিটা ক্রস করে একেবারেই সাধারণ মানুষ পথে চলতে সবাইকে সালাম দেয়া, সবার সাথে মত বিনিময় করা, এই যে একটা সুন্দর সম্প্রীতির অভিজ্ঞতা। আনফর্চুনেটলি আমাদের সমাজে আসলে নিরাপত্তা বিষয়টা একেবারেই জোরদার না, যে কারণে আমরা স্পেশালি নারী শিশুদেরকেও কখনো উৎসাহ দেই না যে অপরিচিত কারোর সাথে কথা বলতে। বরং আমরা ছেলে মেয়ে সবাইকেই বলি যতটা সম্ভব জনবহুল জায়গায় নিজেকে ডিস্টেন্স মেনটেন করে চলা কিংবা অপরিচিত কারোর সাথে কথা না বলা। এই যে আমরা নিজেদেরকে একটা গণ্ডির ভেতরে নিয়ে আসছি এবং মানুষের প্রতি বিশ্বাস, আন্তরিকতার জায়গাগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার এখন একটু চিন্তা হয়। এবং নির্বাচন পরবর্তী আমার কাছে মনে হয় মানুষের মাঝে সলিডারিটি, আন্তরিকতা বাড়ানোর যে প্রক্রিয়া, সেটা আমার মনে হয় অ্যাক্টিভ করা উচিত। এবং সমাজের নিরাপত্তাটা কিন্তু আমার নির্বাচনী ইশতেহারের একটা বড় ফোকাস ছিল। তো ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ পাই, আমার ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আমি এতখানি জোরালো করতে চাই যেন মানুষ নির্ভয়ে মানুষকে বিশ্বাস করতে পারে এবং মানুষের সাথে অ্যাটলিস্ট ভাব আদান প্রদান করতে পারে। আপু, নির্বাচন করে কি বুঝলেন? মানুষের মন জয় করাটা কতটা কঠিন কাজ এবং নির্বাচনটা কতটা কঠিন কাজ? আমি তো অনেক সীমিত মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি, যেহেতু আমি নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছি 3 দিন আসলে। এবং 3 দিন যে সকাল সন্ধ্যা ছিল তাও না, কয়েক ঘন্টার সময়। সেই সময়ে যে কয়জন মানুষ আমি পৌঁছাতে পেরেছি হয়তো শত শত, কিন্তু অনেক মানুষ না। তার তুলনায় আমরা যখন বাস্তবিক অর্থেই একেবারে হচ্ছে আমাদের সমর্থনটা বিএনপিকে দিয়ে দেই এবং আমাদেরও যত ভোটার্স আছে ইন্টারনালি সবাইকে আমরা, যেটা সত্যি, আমরা বলি যে বিএনপিকেই সমর্থন করার জন্য। কেননা যখন মির্জা আব্বাস সাহেবের সাথে আমি কথা বলি, তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে আমাদের দেশের ভবিষ্যতে কি জামাত ক্ষমতায় আসার কোনো সুযোগ আছে কিনা এই নির্বাচনে। তিনি কিন্তু খুব কনফিডেন্টলি না বলতে পারেননি। তার মধ্যেও আপনারা দেখেছেন যে নির্বাচনের পূর্বে তার ফেসেই দেখা যাচ্ছিল যে সেই ভয়টা, যে কি হতে যাচ্ছে ভবিষ্যৎ, সেটা অনিশ্চিত। সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই এবং আমার নির্বাচনে কোনো পোলিং এজেন্ট, কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট, ভলান্টিয়ার কিংবা নির্বাচনের দিন প্রার্থী গিয়ে গিয়ে সেন্টারগুলো ভিজিট করেও যে একটা আধিপত্য তৈরি করা হয়, আমার দিক থেকে কোনোটাই ছিল না। সেই প্রচেষ্টার পরেও, মানে আমার ভোটারদেরকেও আসলে অন্যদিকে ডাইভার্ট করার প্রচেষ্টার পরেও যে 608 জনের ভোট রয়ে গেছে,
এবং কোনো ধরনের পর্যবেক্ষক ছাড়া, যেখানে আমার ভোট গণনা করার জন্যই কাউকে দেয়া হয়নি, এই যে সকল দলের মধ্যে বন্টন শেষে 608টি ভোট রয়ে গেছে মেঘনা আলম নামে, এটা আমাদের কাছে অদ্ভুত লাগছে। এবং আমার মনে হয় যে তাহলে হয়তো কোনো না কোনো জায়গায় এই 600 যে মানুষ আছে তাদের মন হয়তো আমি নিশ্চয়ই জয় করতে পেরেছি, যে কোনো প্রচেষ্টাই তাদেরকে আসলে অন্য কাউকে ভোট দিতে বা ভোট না দিতে প্রবুদ্ধ করতে পারেনি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানুষের মন জিততে আসলে স্বচ্ছতার প্রয়োজন হয়। এবং আপনি পৃথিবীর সেরা মানুষ হলেও কখনোই আপনি সবার মন জয় করতে পারবেন না, এটা কারো পক্ষেই সম্ভব না। মানুষের কথা বাদ দিই, কোনো সৃষ্টিকর্তার পক্ষেও আসলে পৃথিবীর সব মানুষের মন জয় করা যদি সম্ভব হতো, তাহলে আমাদের পৃথিবীতে এত অসংখ্য রকমের ধর্ম বা ধর্মীয় মতামত ভেদাভেদ থাকতোই না। একজনই সবাই মন জয় করে স্থায়ী হতে পারতেন। তো আমার মনে হয় যে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার তো মাত্র হচ্ছে শুরু এখানে। এবং আশা করি সামনের দিনে যাদের মন জয় করতে পেরেছি তাদের মনে যদি আসলে লং টার্ম স্থায়ী হতে পারি, তাহলে আমরা একসাথে দেশের সংস্কারে অনেক এগিয়ে যেতে পারবো। আরো অনেক এর আগে অনেক নির্বাচনে আমরা দেখেছি যে আপনার থেকে অনেক হেভি ওয়েট প্রার্থীরা এর থেকেও কম ভোট পেয়েছেন, এরকম ইতিহাস বা এরকম নজির আছে। তো একটা আহ, প্রার্থীর তৃপ্তির জায়গা হচ্ছে ভোট। একটা ভোট পেলে সে অনেক তৃপ্তি হয়, সে আরো ভোট পেলে আরো বেশি তৃপ্তি হয়। আপনি 608টি ভোট পেয়েছেন, কতটা তৃপ্তি হয়েছেন? আলহামদুলিল্লাহ, এবারও তো যে 11 জন ছিলাম আমরা প্রার্থী ঢাকা 8-এ, যেহেতু আমার নামটা সবাই চিনে ফেলেছে, সবার মনে হয় যে হয়তো আব্বাস পাটোয়ারি আর মেঘনার মধ্যে ইলেকশন হয়েছে। সেটা না, কোনো প্রচারণা ছাড়া প্রচেষ্টা ছাড়া যে ওনাদের সাথে আমার নামটাও সবসময় আলোচনায় ছিল, এটাই এক ধরনের অ্যাচিভমেন্ট। কারণ এই অ্যাচিভমেন্টটা আপনি কোনো এফোর্ট ছাড়াই পেয়েছেন, বা আমি কোনো এফোর্ট কোনো এক্সপেন্স ছাড়াই পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট আরও যে 11 জনের মধ্যে আরও 8 জন প্রতিনিধি আছে, পাবলিক তাদের নামই জানে না। তো তারা ভোট কেমন পেয়েছে আপনি ধারণাই করতে পারছেন। তো আমার আমার মনে হয় যে ভোট পেলে নিশ্চয়ই একটা দায়িত্ব নেওয়ার একটা সুযোগ আসে, সেটা আপনাকে অবশ্যই একটা ভালো লেভারেজ অ্যাডভান্টেজ দেয়। কিন্তু আমি তো আসলে রাজনীতি করতে এসেছি। রাজনীতি বলতে আমি দেশের সুষ্ঠু পরিচালনা, দেশের সংস্কার করাটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। সেখানে ভোট পেলে আমার উদ্দেশ্য হাসিল করতে আমি অনেক কদম এগিয়ে যেতে পারবো, কিন্তু সেটাই আমার একমাত্র লক্ষ্য না। বরং আমি যদি আসলেই কখনো সেই পজিশনে যেতে পারি যেখান থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা যায়, আমার উদ্দেশ্য আসলে কি হবে জানেন? আমি তো চাবো না যে যে সবাইকে আসলে মার মার কাট কাট রাজনীতি করতে হোক। যেই রিস্ক নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আসলে সবার এই রিস্ক নেওয়া বাধ্যতামূলক হোক, বা মনে হোক যে এটা না হলে আমরা একটা ক্রাইসিস সিচুয়েশনে থাকবো দেশের, যেরকম এইবার হয়েছিল, যে আমাদের দেশ তো আসলে একদমই পরিচয়হীন হয়ে যাচ্ছিল, কোনো নির্বাচিত সরকার নেই। এখন হয়েছে মন্দের হয়েছে, অ্যাটলিস্ট আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসার একটা সুযোগ হয়েছে, যে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি। সেটাও যদি না থাকে তাহলে তো দেশটা আসলে আন্তর্জাতিকভাবে ছিন্ন হয়ে যায় সবার থেকে। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, একজন ডক্টর, তার উদ্দেশ্য কিন্তু তার পেশেন্টের সংখ্যা বাড়ানো না। একজন আসলেই যদি একজন প্রকৃত ভালো ডাক্তার হয়, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে যে তার কাছে পেশেন্ট কম আসবে, সে সবাইকে সুস্থ করতে পারবে। সো আলটিমেটলি রাজনীতিবিদ হিসেবে আমি আসলে এমন সমাজই চাই যেখানে মানুষ মনের সুখে ছবি আঁকবে, গান গাবে, যার যার নিজের জীবনে সুখী হবে। আমি এমন সমাজ তো আসলেই তৈরি করতে চাই না যেখানে সব কাজ ফেলে সবাইকে যুদ্ধের ময়দানে থাকতে হবে। আমি একজন রাজনীতিবিদ হিসেবে এটাই বিশ্বাস করি যে সবাই তো রাজনীতির অংশই, সবাই রাজনৈতিকভাবে সচেতন হবে, ঠিক আছে, কিন্তু জীবনের হুমকি নিয়ে, কিংবা তার পরিবার আত্মীয় স্বজন সবাইকে একটা রিস্কে ফেলে একেবারেই হচ্ছে রাজনৈতিক অঙ্গনে এসে রণক্ষেত্রে লড়াই করতে হবে, এই প্রচলনটা আমি অনেক বেশি দেখতে চাই না।
আমি আশা করি একজন পলিটিশিয়ান হিসেবে আলটিমেটলি আমি এমন সমাজ গড়ে তুলতে পারবো যেখানে মানুষ যার যার জীবনে নির্বিঘ্নে নিরাপদে সুখী থাকতে পারবে। আহ, প্রার্থী অনেক থাকলেও আলোচনা হয়েছিল তিনজন, আপনি, জি, জি। পাটোয়ারি আর মির্জা আব্বাস। জি, জি, জি। মির্জা আব্বাস আর পাটোয়ারির লড়াইটা কেমন এনজয় করেছেন, এবং আপনি একদিন মির্জা আব্বাসের অফিসে সমত গিয়েছিলেন, বাসায়। বাসায় গিয়েছিলেন, সেখানে কি কথা হয়েছিল? আম উনি তো অনেক ওনার সাথে আমার এটা ১ম সাক্ষাৎ ছিল। আমি যখন আব্বাস সাহেবের বাসায় যাই এবং যথেষ্ট বিনয়ী, হ্যাঁ? এরকমই একেবারেই কোনো অফিসিয়াল ফর্মালিটিস ছিল না। একেবারেই ওনার ফ্যামিলি, ওনার ছেলে, নাতি সবাই রিসিভ করেছে আমাদেরকে এবং আপনারা মিডিয়াও যেহেতু ছিলেন দেখেছেন যে উনি আমার লিফলেটটা উনি নিজে চেয়ার থেকে দাঁড়িয়ে গ্রহণ করেছে। তো ওনার মধ্যে যে বিনয়ী পার্সোনালিটি আমি দেখেছি সেটা তো আমরা পাটোয়ারির মুখে যা যা শুনলাম ওনার ব্যাপারে সেগুলোর সাথে আসলে ম্যাচ করছে না। একেবারেই হচ্ছে অপোজিট দেখলাম, ভালো পজিটিভলি দেখলাম ওনাকে। তো ওখানেও একটা বিষয় আছে যে মানুষকে হয়তো শোনা কথায় বিচার না করে আসলে মানুষের কাছে গিয়ে তার সাথে কথা বলে তাকে ভালোভাবে চিনে বিশ্লেষণ করা উচিত এবং একেবারেই প্রমাণ ছাড়া ভিত্তিহীন কথা কাউকে নিয়ে বলা উচিত না। এবং দেখুন এটা দিয়ে আমি এই সার্টিফিকেটও দিচ্ছি না যে মির্জা আব্বাস সাহেব একেবারেই হচ্ছে পবিত্র একজন লোক, কারণ একদিনের সাক্ষাতে আপনি কাউকে পরিপূর্ণভাবে চিনতে পারেন না। সো আমি বারবার বলেছি যে নির্বাচনের সময় সত্যিই যদি পাটোয়ারির কাছে কোনো প্রমাণ থাকতো, কোনো অভিযোগ প্রমাণিত থাকতো যে আব্বাস সাহেব কোনো ধরনের চাঁদাবাজি কিংবা অনৈতিক কাজে জড়িত, সেটা কিন্তু ইলেকশন কমিশনকে জমা দিলে তার প্রার্থীতা বাতিল হয়ে যেত। তাহলে এত কষ্ট করে নির্বাচন করে ভোটের যুদ্ধ তার করাই লাগতো না, কারণ যেখানে প্রার্থিতাই বাতিল হয়ে যায় সেখানে তো ওনারও রাস্তা পরিষ্কার হয়ে যেত। তিনি যেহেতু সেটা করেননি, তার মানে অনেকটা আলোচনায় থাকার জন্যই তিনি ব্যক্তি আক্রমণকে বেছে নিয়েছেন। তো এই যে লড়াইটা ব্যক্তি আক্রমণের, এটা আমি একদমই এনজয়ও করিনি, পছন্দও করিনি, সত্যি যেটা। আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি, দেখেন আমি প্রচারণায় বের হয়েছি প্রথম আম, এক ফার্স্ট ওয়ান ডে, একদিনের প্রচারণা। প্রচারণা বলতে কি বোঝায় আসলে তাও তো না, আমি যে খুব মিডিয়াকে দাওয়াত দিয়ে এনেছি প্রচারণা ক্যাপচার করার জন্য সেটাও না। এবং আমাদের নিয়ম ছিল একটা যে কোনো জায়গায় শো ডাউন করা কিংবা দলের সমস্ত কর্মী নিয়ে রাস্তার মধ্যে কোনো ধরনের জ্যাম ক্রিয়েট করা কিন্তু নিয়ম অনুযায়ী অ্যালাউড না। তারপরও অন্য প্রার্থীদেরকে দেখেছি তারা মিছিল করেছে যেটা নিয়ম বহির্ভূত। আমি কিন্তু একেবারেই স্বাভাবিকভাবে এই ৪-৫ জন মানুষ নিয়ে বের হয়েছি, মানুষের সাথে গিয়ে কথা বলেছি একদিন। এই একদিনের গণসংযোগের পরেই যেই পরিমাণে থ্রেটস আসা শুরু হয়েছে, কারণ আমি দেখলাম সেই একটা দিনই মিডিয়া যেইভাবে কভার করেছে, মনে হচ্ছিল যে পাটোয়ারি আব্বাস যেই রকম কোটি কোটি টাকা নিয়ে দলের সাথে জোট করে করে আসলে প্রভাব বিস্তার করেছে, আপেক্ষিকভাবে দেখে মনে হচ্ছিল যে আমার ইম্প্যাক্টটা জনসাধারণ পর্যন্ত পৌঁছানোর মিডিয়ার ক্ষেত্রে হয়তো ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এটা আসলে অনেক প্রার্থীর কাছে অনেক কম্পিটিটিভ মনে হয়েছে যে কেউ যদি একদিনেই এমন করে তাহলে সে টানা ১ মাস প্রচারণা করলে কি হবে এটার রেজাল্ট। তো সেই ক্ষেত্রে আমার নিরাপত্তা সরিয়ে নেওয়া, আমাদের যে পার্সোনাল সিকিউরিটি দেওয়ার কথা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাছে সরকার, সেটা অনেকটা প্ল্যান করেই আমাকে না দেয়া এবং বিভিন্ন ছাত্র দলের মতন ছোট ছোট পাতি নেতারা বিভিন্ন ধরনের থ্রেটস পাঠানো, আমার নারী কর্মীদের উপরে হামলা করা, এতগুলো জিনিস ঘটছে মাত্র একদিন পরে। আমি তো দেখে অবাক হলাম যে আপনারা একজন মানুষের একদিনের গণসংযোগে এত ভয় পাচ্ছেন, তো আমি যদি রাজনীতির মাঠে ১ বছর থাকি, where will you people go? সো আমি এটা নিয়ে বসে বসে কোনো ব্যক্তি আক্রমণে যাইনি। আমি সরাসরি আব্বাস সাহেবের বাসায় গিয়ে ওনাকে বলেছি যে দেখেন আপনার ছেলেমেয়েরা কি করছে। সো আমার আমার ক্ষেত্রে আমি একেবারেই স্বচ্ছ একজন মানুষ, আমি পিছনে পিছনে কথা বলা পছন্দ করি না। এবং আমি যে বললাম যে আমি ছেলেমেয়েগুলো তো আমার চেয়ে আসলে ছোট, ছাত্রদল মানে হচ্ছে তাদের শিশুদের রাজনীতি, তাদের দলীয় জায়গায় যদি আমি তুলনা করি, তার বয়সে অভিজ্ঞতায় রাজনৈতিক জ্ঞান স্পৃহা সব জায়গায় আমার থেকে অনেক জুনিয়র। সো ওদেরকে যে আমি শাসন করব, শাসন করতে হলে তো ওদের অভিভাবকের এক্সাম্পল আমাকে দিতে হবে। আমি দেখলাম যে সেই অভিভাবক যিনি আছেন আব্বাস সাহেব, তারই আইডিতে অনেক ধরনের অশ্লীল এআই নির্ভর অন্য রাজনৈতিক
ব্যক্তিদেরকে ট্রল করে অনেক ধরনের ভালগার পোস্টিং আছে। তো আমি তাকে সরাসরি তার আইডির লিঙ্ক দিয়ে বলেছি যে দেখেন কি এক্সাম্পল আপনারা সেট করছেন আপনার দলীয় নেতাদের, এগুলো দেখেই তো তারা প্রভাবিত হচ্ছে। তখন তারা বলেন যে তারা আন্তরিকভাবে দুঃখিত এবং সেই পোস্টগুলোকে ডিলিট করে ফেলেন এবং বলে যে এটা কোনো টেকনিক্যাল কারণে হয়তো হয়েছে, কারণ এটা তার ভেরিফাইড আইডি এবং একেবারেই হচ্ছে তাদের ইচ্ছায় হয়নি। কিন্তু আজকে যদি আমি ওনাকে এটা সরাসরি না বলে আমার যদি কোনো উদ্দেশ্য থাকতো, আমি কিন্তু এটা গিয়ে ইলেকশন কমিশনকে জমা দিতাম কিংবা আমি এটা আইনিভাবে কোনো পদক্ষেপ নিতাম। তখন কি হতো, আব্বাস সাহেবের মতন হেভি ওয়েট প্রার্থী নির্বাচনে অংশগ্রহণই করতে পারতো না, কারণ এটা ভেরিফাইড আইডি। আমার উদ্দেশ্যটা যে আসলে সংস্কার করা, আসলে সোশ্যাল মিডিয়ার পরিবেশ হোক, বাস্তব পরিবেশ হোক, দলীয় রাজনীতি হোক কিংবা জাতীয় রাজনীতি হোক, আমার উদ্দেশ্যটা যে আসলে শত্রুতা না, বরং সত্যিকার অর্থেই সংস্কার করার। আমার মনে হয় এটা সবচেয়ে বড় প্রমাণ আমি রেখেছি যে আমি পাটোয়ারির মতন কানাঘুষাও করিনি কিংবা তাদের বিরুদ্ধে গিয়ে এমন কোনো স্টেপও নেইনি যেটা তার ক্ষতি করতে পারে, বরং আমি সরাসরিভাবে সেই ভালগার পোস্টগুলো রিমুভ করানোর ব্যবস্থা করেছি। এবং এর ফলে ওই ছাত্র দলের যে পাতি নেতারা আছে তারাও তো তাদের জবাব পেয়ে গেছে, যেখানে তাদের সিনিয়র লিডারই বসে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করছে, দাঁড়িয়ে লিফলেট গ্রহণ করছে। এটা তাদের জন্য একটা এক্সাম্পল যে তোমার অভিভাবক যেখানে সম্মান দেখায় সেখানে তোমার কোনো ধরনের আক্রমণ কথা বলার তো আর স্কোপ থাকে না। তো আমার ক্ষেত্রে রাজনীতিটা হচ্ছে কৌশলগত, আমার রাজনীতিটা মানুষকে অপমান করার রাজনীতি না, এটা সংস্কারের রাজনীতি। এবং এই নির্বাচনে আপনারা যেটা বলেন যে 3 জনের প্রতিদ্বন্দ্বিতা কিংবা 3 জনের ফাইট, আমি সেই ফাইটে অংশগ্রহণই করি না। তারা কি বলছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি তাকেও যেমন হচ্ছে সংস্কার করতে এবং বন্ধুত্বের আহ্বান জানিয়েছি, রাজনৈতিক বন্ধুত্ব, সেইমভাবে আমি পাটোয়ারিকেও জানিয়েছি। পাটোয়ারি তখন আমার সাথে দেখা করেনি। পরবর্তীতে ইলেকশনের পরে সে আমাকে ফোন করে বলেছে যে দেখুন মিডিয়া তো সব কিছুকে আসলে টুইস্ট করে নিউজ করে, তো আপনার সাথে আমি দেখা করলে সেটা নিয়ে কী ধরনের নিউজ হতো, যেহেতু ইলেকশনের সময় ছিল আমি ভয়ে দেখা করিনি। ঠিক আছে, এটা লজিক্যাল, ইটস নট ইলজিক্যাল, আই আন্ডারস্ট্যান্ড হিজ পয়েন্ট এজ ওয়েল। সো হয়তো এই সে যখন যোগাযোগ করে আমার আব্বু আবার দেশের বাইরে যায়, তো সেই কারণেই আসলে দেখা হয়নি, কারণ তার আমার বাবার সাথেও দেখা করার অনেক ইচ্ছা, যেহেতু আব্বু বামপন্থী রাজনীতির একজন মানুষ এবং পাটোয়ারিও নাকি বামপন্থী রাজনীতি দিয়েই তার রাজনীতিতে অভিষেক হয়েছে। তো তারও একটা ইচ্ছা আছে আব্বুর সাথে আলোচনায় বসার। তো এখন হয়তো আমরা একটা মিট আপ অ্যারেঞ্জ করবো। তবে ভালো হতো যদি এই দুই পক্ষের সাথে এই দ্বিপাক্ষিক বৈঠকটা আমার ইলেকশনের আগে হতো, তাহলে আমরা একটা সুন্দর রাজনৈতিক সংস্কারের উদাহরণ রাখতে পারতাম। দর্শক, এতক্ষণ ঢাকা জার্নালের বিশেষ আয়োজনে আমাদের সাথে ছিলেন আলোচিত ব্যক্তি মেঘনা আলম। পরবর্তী পর্বে হাজির হব অন্য কাউকে নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।